নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। এর আগের পর্বেও আমরা বলেছি যে আয়ুর্বেদ শব্দের অর্থটা কি। আয়ুর্বেদ এসেছে দুটি সংস্কৃত শব্দের মেলবন্ধনে, আয়ুষ অর্থাৎ জীবন, বেদ অর্থাৎ বিজ্ঞান, অর্থাৎ জীবনের বিজ্ঞান। হিন্দু পুরাণে ধন্বন্তরীকে দেবতাদের চিকিৎসক বলা হতো, অর্থাৎ আয়ুর্বেদ হচ্ছে সর্বপ্রাচীন এক অমূল্য চিকিৎসা পদ্ধতি। আর এই আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতিতে যিনি অত্যন্ত দক্ষতা অর্জন করেছেন এবং একইভাবে তার অভিজ্ঞতায় এবং তার ট্রিটমেন্টে আজ বহু মানুষ উপকৃত, তিনি আর কেউই নন, তিনি কিন্তু আমাদের আপনাদের সবার সেই প্রিয় ডাক্তারবাবু, অর্থাৎ বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, যার হাত ধরে এবং যার নিষ্ঠায়, যার চেষ্টায়, যার একাগ্রতায় এবং যার অনবদ্য চিকিৎসায়, আন্তরিকতার সঙ্গে অনবদ্য চিকিৎসায় আজ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা জগতে একটা বিশেষ নাম, বলতে পারেন শীর্ষস্থানে রয়েছে। কারণ এই জায়গাটা কিন্তু মানুষের একটা ভরসার জায়গা হয়ে উঠেছে। আর প্রতিটি পর্বে ডাক্তারবাবু আপনারা জানেন এক একদিন এক একটা রোগ নিয়ে আলোচনা করেন, ডিটেইলে আলোচনা করেন, 25 মিনিট সময়, তার মধ্যে চেষ্টা করেন যতটা সম্ভব সহজভাবে আপনাদেরকে রোগটা সম্পর্কে সচেতন করার জন্য। আজকে আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ফ্রোজেন শোল্ডার। কেন হয়, কিভাবে আয়ুর্বেদের মাধ্যমে এই ফ্রোজেন শোল্ডার থেকে আপনারা মুক্তি পেতে পারেন, নানান রকম এই ফ্রোজেন শোল্ডার সংক্রান্ত আলাপ আলোচনা আজকে ডাক্তারবাবু করবেন। এবং আপনারা যারা শুধুমাত্র ফ্রোজেন শোল্ডার নয়, যে কোনো ধরনের রোগ ভোগ নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে সরাসরি কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571255 এবং 033400814437। আসুন আরো একবার স্বাগত জানাই আজকের এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের পছন্দের ডাক্তারবাবুকে, আমাদের প্রিয় ডাক্তারবাবুকে, আমাদের ভরসার ডাক্তারবাবুকে, ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার এই অনুষ্ঠানে। আজকে ডাক্তারবাবু আলোচনা করা হবে ফ্রোজেন শোল্ডার নিয়ে। ফ্রোজেন শোল্ডার এটা কি এক ধরনের মানে স্পন্ডিলাইটিস থেকে এটা হয়, এটা মানে উৎসটা কোথায় ফ্রোজেন শোল্ডারের, সেটা যদি একটু বলেন। দেখুন, ফ্রোজেন শোল্ডার হলে আপনি তিথি হলে আপনি বুঝতে পারবেন, সেটা আপনাদের ইজি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। শোল্ডার মানে হচ্ছে কাঁধ, যে কোনো কাঁধ, আপনার লেফট কাঁধ হোক বা রাইট কাঁধ হোক, এই কাঁধের মধ্যে আপনার যদি স্টিফনেসটা চলে আসছে, কন্টিনিউয়াসলি দেখছেন হাত তুলতে আপনার কষ্ট হচ্ছে, একটা স্টিফনেস ভাব, হাতটা ঠিক মতন রোলিং হচ্ছে না, মুভমেন্টটা হচ্ছে না। মুভমেন্ট না হওয়ার কারণে অনেকবার আমাদের বল, যেটা শোল্ডারের কাছে বল থাকে, সেই বলটাও আপনার ক্ষয় হয়ে যায়, আপনার হাড়গুলো ক্ষয় হয়ে যায়। কিন্তু এটা পিছনে আরো অনেক কিছু কারণ আছে, যেরকম হাইপার অ্যাসিডিটি আছে, যেরকম আপনার সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে, তো অনেক রকম সমস্যা নিয়ে ফ্রোজেন শোল্ডার হয়। ফ্রোজেন শোল্ডার একটা ডিজিজ, কিন্তু তার পিছনে যদি কারণ বুঝতে হয় তাহলে কিন্তু অনেক রকম কারণ আছে। তো কোন কারণের জন্য ফ্রোজেন শোল্ডার হচ্ছে আগে আমরা ওটা বুঝবো। কেন কি শুধু ফ্রোজেন শোল্ডার বুঝবো আর তার জন্য যদি মেডিসিন স্টার্ট করে দিই, তাহলে কি পেশেন্ট পাবে, পেশেন্ট একটা আরাম পাবে, কিন্তু পুরোপুরি ভালো হবে না। ডাক্তারবাবু আমরা আলোচনায় আসবো, আর একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন টেলিফোনে? আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? বেশ, আপনার বয়স বলুন। আচ্ছা, কি সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? প্রায় অনেকদিনই হচ্ছে, 5-6 মাস ধরে হচ্ছে। আর মাথাটা একটু ভারী লাগে, কাজকর্ম করলে আবার সকালে, এখন দেখছি একটু লাগছে না, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার সময় ওটা বেশি হয়, চাপ থাকে মাথায় একটা। বেশ, আপনি শুনতে থাকুন।
আচ্ছা, আপনার দু তিনটে আমি প্রশ্নটা রাখবো। একটা হচ্ছে, আপনার কি কোনো স্পন্ডালাইটিস ছিল, আপনি কোনো রিপোর্ট করিয়েছিলেন? আচ্ছা, আর আপনার কি হাত চেপে রাখা শোয়া অভ্যাস আছে? আচ্ছা, আর আপনার কোনো কনস্টিপেশনে ধাত আছে, মানে কনস্টিপেশন হয়, গ্যাস অম্বল হয়? আছে। তো দেখুন, এর জন্য টোটালি আপনাকে দুটো রিপোর্ট করতে হবে। একটা হচ্ছে এলএফটি রিপোর্ট, যেটা বলা হয়েছে লিভার ফাংশন টেস্ট, আর একটা হচ্ছে ঘাড়ে এক্সরে। কেন কি আপনার স্পন্ডালাইটিস তো আছেই, কিন্তু কোন হাড়টা আপনার নষ্ট হয়েছে সেই হাড়টা দেখতে হবে। কেন এটা আপনার কন্টিনিউয়াসলি আপনি যদি হাত চেপে শোয়া হয় তাহলে হয়, মোটা বালিশ নিলে হয়, ঠিক আছে, অতিরিক্ত অ্যাসিডিটি থাকলেও হতে পারে। তো এই জন্য আগে রোগ জানুন, ডায়াগনোসিস করতে হবে। যদি আমরা শুধু ব্যথা হচ্ছে ব্যথা ওষুধ খেয়ে নিলাম তাহলে হয়তো আরাম পাবো, কিন্তু সেটা দুদিনের জন্য। 4 দিনের মাথায় আরো 4টে রোগ চলে আসবো। দেখবেন আজকে বহু পেশেন্ট এইরকম বলে, যা প্রথম আমি এই ওষুধ খেতাম, কিন্তু শেষে দিন আমাকে আজকে 8 রকম 10 রকম ওষুধ খেতে হবে। এক একটা ডাক্তারের কাছে যাচ্ছে 16 রকম ওষুধ দিয়ে দিচ্ছে। কেন? আপনার সিমটমস রয়েছে অনেকগুলো। তো সিমটমস না করে আপনি রুট ট্রিটমেন্ট করুন। শুধু আপনি সার্ভাইকাল স্পাইনে একটা এক্সরে করুন, আর এলএফটি বলে একটা ব্লাড টেস্ট হয়, সেই করে আপনি আমার চেম্বারে আসুন। আপনার যে সমস্যাটা মাত্র 15 ডেজের মধ্যে আপনার সমাধান হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, ইনি বলছেন এনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এর সমস্যা রয়েছে, আপনি যেটা বলছেন। তাহলে এই যে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস এবং বয়স মাত্র 24 বছর, এটা কেন হচ্ছে, এটা যদি একটু বলেন, বা এটার সাথে যে ফ্রোজেন শোল্ডার রিলেটেড কিনা সেটাও একদম বলবো। দেখুন, সার্ভাইকাল স্পন্ডিলাইটিসে দেখুন আমাদের স্পন্ডিলাইটিস 3টে ভাগ আছে। স্পাইনাল যে কর্ড, টোটালি আমার যে শিরধারা 3টে ভাগ করা আছে। সার্ভাইকাল, তারপরে ডলসাল, তারপরে হচ্ছে লাম্বার। সার্ভাইকালের মধ্যে হচ্ছে আমাদের 7 হাড়, দেখবেন C1, C2, C3, C4, C5, C6 এন্ড C7। এই যে 7টা হাড় আছে, 7টা হাড়ের মধ্যে যদি ধরুন C3 বা C4 আমার যদি চিপসে যায় তাহলে শুধু ঘাড়ে ব্যথা হবে, একটু মাথা ভার হবে। কিন্তু যদি C6 আর C7 যদি চিপসে যায় তাহলে কিন্তু ওখান দিয়ে যে নার্ভটা আমাদের ফ্রোজেন শোল্ডারে আছে সেইটা চিপসে যাবে। তার জন্য এটা ফ্রোজেন শোল্ডারও কিন্তু হতে পারে। তো আপনাকে দেখতে হবে যে আপনার কোন হাড়টা আগে চিপসে গেছে। 100% ওনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে, কিন্তু কোন হাড়ের উপরে রয়েছে। C1 এর মধ্যে হলে আপনার মাথা উপরে ভারটা সবসময় একটা ভার থাকবে। তো দেখুন, আছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসে, কিন্তু 7 হাড় আছে, তো 7 রকম ট্রিটমেন্ট আছে। একজন বলে না যে আমার সার্ভাইকাল স্পন্ডিলাইটিস ছিল, আমি এই ডাক্তারবাবুর কাছে গেলাম, ভালো হয়ে গেলাম, তুমিও এই ওষুধ খেয়ে নাও। তাহলে দেখা গেল কি, যে ও ওষুধ খেয়েছে, ওর ঠিক হয়ে গেছে, কিন্তু অন্যজনকে অ্যাডভাইস করেছে, সে সুস্থ হয়নি। কেন হয়নি? ওর মানে সিমটমসটা কিন্তু আলাদা, ওর রুটটা কিন্তু আলাদা। তো আমার ওই জিনিসটা জানতে হবে যে আমার জন্য কোন মেডিসিন আছে। আর আপনারই হয়তো অন্য লোকে একজন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আছে, কিন্তু তার যদি হার্টটা অন্য একটা সমস্যা আছে, তাহলে কিন্তু ওর ট্রিটমেন্টও আবার অন্য হয়ে যাবে। তো সবসময় একই সিমটমস হলে একই যে ওষুধ চলবে, এটাও আপনাদের ভুল ধারণা। যদি আপনার দুজন আছে আর দুজনের সিমটম সেম হতে পারে, কিন্তু যদি রিপোর্ট সেম আছে তাহলে হয়তো সেম ওষুধ চলছে। কিন্তু যদি দেখছেন না C3 তে না C7 এ প্রবলেম আছে, বা C4 এ না C5 এ প্রবলেম আছে, তাহলে কিন্তু এর জন্য ট্রিটমেন্টটাও, ওয়ে অফ ট্রিটমেন্ট একটু আলাদা কিন্তু হয়ে যায়। ডাক্তারবাবু, অনেকেই আছেন দেখবেন একটু কুঁজো হয়ে বসে বা একটু কুঁজো হয়ে চলাফেরা করে, তাদের ক্ষেত্রে কি এই ফ্রোজেন শোল্ডার হতে পারে? দেখুন, ফ্রোজেন শোল্ডার হলে অনেকগুলো কারণ হয়। দেখবেন ম্যাক্সিমাম লোকে ফ্রোজেন শোল্ডার হওয়ার কারণ, যেটা আমরা নোটিস করে দেখলাম, যারা দেখবেন এক হাত দিয়ে খুব বেশি কাজ করে। দেখুন, আপনি বাজারে যাচ্ছেন, 10 কিলো আপনি চাল কিনলেন, কিন্তু আপনার একটা হ্যাবিট আছে, আপনি শুধু রাইট হ্যান্ডের মধ্যে বোঝাটা নেন। তো এই কারণের জন্য আমাদের একটা কাঁধ দেখবেন একটু না, যদি ভালো করে আমরা ওকে বলবো স্ট্রেট করে দাঁড়াতে, ও একটু ব্যথা হয়ে দাঁড়াবে। কেন? এই যে ভারটা কন্টিনিউয়াসলি এক হাত উপরে আসে, এটা প্রথম কারণ আছে। তারপরে কারণ তো অনেকগুলো আছে, যেরকম আজকে তো দেখবেন স্কুলে বাচ্চা যা যাচ্ছে, এত ভারী ভারী বোঝা নিয়ে যাচ্ছে, বই শেষ নেই, ক্লাস 1 এ পড়বে 8খানা বই 10খানা বই নিয়ে যাচ্ছে, এত ভারী ব্যাগ। তো তার জন্যও সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হওয়ার কারণ থাকে। কন্টিনিউয়াসলি আমরা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইলে কাজ করছি। আজকে আমরা আউটডোর প্লেয়িং ভুলেই গেছি, যা আছে সব ইনডোর। আজকে আপনার বাড়িতে একটা বাচ্চা হোক বা 4টে বাচ্চা হোক, কিন্তু সবই ইনডোর গেম খেলছে আর
মোবাইলে খেলছে, আউটডোর গেম খেলতেই ভুলে গেছি। তো তার জন্য আমাদের যেই একটা হাড়ে পরে একটা হাড়ে মাঝখানে যেই কার্টিলেজ থাকে, যেই মুভমেন্টটা থাকে, সেই মুভমেন্টটাই অনেকটা আমার মানে কাজই করছে না কিছু, তো ওই মুভমেন্টটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য একটা হাড়ের সাথে একটা হাড় যুক্ত হয়ে যাচ্ছে। তো এই অনেকগুলো কারণ আছে, যদি আজকে আমরা মানে নিয়ে যদি বসি তাহলে হয়তো দিনটা শেষ হয়ে যাবে, কিন্তু কারণটা বোঝা শেষ হবে না। কারণটা অনেকটাই আছে, কিন্তু আমাদের লাইফ স্টাইলের মধ্যে কিভাবে আমরা মেনটেন করে চলবো। আয়ুর্বেদ হচ্ছে ওটাই। আয়ুর্বেদ আপনাকে সবসময় বলে যে রোগ হলেই যা শুধু আসবেন না, রোগ হওয়ার আগেও আসতে পারেন আপনি। কিভাবে নিজেকে প্রোটেক্ট করবেন, কিভাবে প্রিকশন রাখবে। তো প্রিকশন যদি রাখবেন আপনার ট্রিটমেন্টের দরকারই পড়বে না। এবার যদি আপনার রোগ হয়ে গেল তারপরে কিন্তু আয়ুর্বেদে আসুন, তারপরেও আপনাকে আয়ুর্বেদিক ওখান দিয়ে পুরো ভালো করতে পারে উইথাউট এনি অপারেশন। দেখবেন আছে ফ্রোজেন শোল্ডারের জন্য, সার্ভাইকাল স্পন্ডালাইটিসের জন্য অনেকজনকে অপারেশন সাজেশন করা হচ্ছে, কিন্তু অপারেশন করার পর কি হচ্ছে, কিছুদিন জন্য হয়তো ও আরাম পেয়ে যাচ্ছে। আর যদি অপারেশন ভুলভাল হয়ে যায়, সেরাটা ওখানে যে চিপসে গেল, তার জন্য ও আর কোনো দায়ও না, আর কোনোদিন ভালো হবে না। তো এখানে উইথাউট এনি অপারেশন আপনাকে শুধুমাত্র আমরা মেডিসিন দিয়ে করব। তারপরে যদি আমাদের সার্ভাইকাল স্পন্ডালাইটিস টোটাল 7 রকম হাড়ি পুরো জুড়ে গেছে, তার জন্য আমরা পঞ্চকর্মার মধ্যে আমরা লোকাল বস্তি দিই, কোটি বস্তি দিই। এই সব কিছু কিন্তু আপনি আমার এই যে আয়ুরিশি ন্যাচারাল কেয়ার এন্ড কিউরে ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, এর মধ্যে কিন্তু আপনি ফলো করে সব কিছু ডিটেলস কিন্তু জেনে নিতে পারেন। ডাক্তারবাবুর কথার সূত্র ধরেই বলি, যারা মনে করছেন আয়ুরিশি নেচার কেয়ার এন্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, যারা মনে করছেন সুস্থতার পথে হাঁটবেন, যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, দেখুন তাদের জন্য স্ক্রলে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বার 9903595252 এবং 9903795252। এই দুটি ফোন নাম্বারে ফোন করে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোথায় পাওয়া যাচ্ছে। আমি তবুও বলে দিচ্ছি, কলকাতাতে ডাক্তারবাবুর চেম্বার রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া এবং আউট স্টেশন চেম্বার রয়েছে হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, ঘাটাল, শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটিতে। এছাড়াও আপনারা যে কোনো রোগ নিয়ে বা রিপোর্ট নিয়ে ডিসকাশন করতে পারেন, তার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397। ডাক্তারবাবু একজন বন্ধু চলে এসেছেন, আবার দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? বেশ, বয়স কত? কি সমস্যা? মাথায় যন্ত্রণা হয়? আচ্ছা, এটা কতদিন ধরে হয় মাথায় যন্ত্রণা, শ্বাসকষ্ট? 6 মাস হয়ে গেল। বেশ, তুমি শুনতে থাকো। 24 বছর বয়স। 24 বছর বয়স আছে, এখন থেকে আপনার শ্বাসকষ্ট হচ্ছে। কোনো ডাক্তার এখন পর্যন্ত দেখিয়েছেন? আচ্ছা, ঠিক আছে। আপনাকে আমি 2-3টে প্রশ্ন করব, তার উত্তরটা একটু ভালো করে দেবেন। আপনার কি কোনো মানে সর্দি কাশি ধাত থাকে, বা একটু রোদ সহ্য হয় না, ঠান্ডা সহ্য হয় না, এরকম কিছু ব্যাপার আছে আপনার? আচ্ছা, ধুলো বালি থেকে কোনো অ্যালার্জি আছে? না, আমি বলছি ধুলো বালি। ধরো ধুলো আছে, বালি আছে, খুব মানে ধুল উঠছে, ওখানে আপনার থাকতে পারছে না, ওখানে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা, এইসব জিনিসটা রয়েছে। তো দেখুন, আপনার বয়সটা খুবই কম, আর আপনি সব থেকে আগে এটা বুঝে নিন যে আপনার কোনো সাইনাস নেই, আপনার কোনো মাইগ্রেন নেই, আপনার কোনো হার্টের সমস্যাও নেই। যে আপনি ভাবছেন আমার বয়স এত বয়স কমের মধ্যে হয়তো আমার হার্ট সমস্যা হয়ে গেছে। আপনার একটাই সমস্যা আছে, আপনি কালকেই না হলে রিপোর্ট করে দেখে নিতে পারেন। IgE একটা ব্লাড রিপোর্ট হচ্ছে, IgE, I ফর হচ্ছে ইন্ডিয়া, G ফর হচ্ছে গুয়াহাটি, E ফর হচ্ছে ইংল্যান্ড। তো IG রিপোর্ট আপনি করে নিন। এই করে নিয়ে দেখবেন যে এটা নর্মাল হওয়ার দরকার আছে 150 নিচনে, আপনার কিন্তু এটা 150 নিচনে নেই, তার জন্য এই সমস্যাগুলো হচ্ছে। তো একবার রিপোর্ট করে নিন, তারপরে আমার চেম্বারে আপনি আসুন, এর চিকিৎসাটা নিন। চিকিৎসা হওয়ার পর আবার আপনি রিপোর্ট করে নিন। কেন কি দেখুন, আজকে আপনি যদি অ্যান্টিবায়োটিক খাওয়াই তাহলেও হয়তো আপনার ভালো হয়ে যেতে পারে, কিন্তু যতদিন ওষুধ খাবেন শুধুমাত্র ততদিনই। তো যদি আপনার পুরোপুরি মূল ভাবে ভালো করতে হয়, আর আয়ুরিশি সবসময় বলে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, তো রিপোর্ট যদি আপনার ভালো হয়ে যাবে তাহলে সমস্যাটা মিটে যাবে। সমস্যাটা চাপাও দেওয়া যায়, মিটেও দেওয়া যাবে।
এবার আপনি কোনটা চাইছেন? যদি দেখছেন না চাপা দেবো, তাহলে যে কোনো দোকানে যান, অ্যান্টিবায়োটিক খান, দুদিনের মধ্যে আরাম পেয়ে যাবেন। আর যদি দেখেন না আমার এই জিনিসটা পুরোপুরি ভালো করব, তো যেই জিনিসটা বললাম IgE, এটা আগে রিপোর্ট করো, তারপরে আমার কাছে আসো, তারপরে ট্রিটমেন্ট করব, তারপরে আবার একবার IgE রিপোর্ট করে নাও, দেখে নাও যেটা ভালো হয়ে গেছে, তারপরে আর ওষুধ খেতে হবে না। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, মাত্র 24 বছর বয়স এবং এখনই এত সমস্যা, এই সমস্যা, এই ধরনের জিনিস কিন্তু আমাদের ঠাকুমা দিদিমাদের টাইমে তো ছিলই না, তারা এই সমস্ত রোগের নামও জানতো না। এখন কেন হচ্ছে এত, এই অল্প বয়সে এত? এটা আপনি যা আজকে ফোন এসছে 24 বছর, কিন্তু আমার চেম্বারে যদি আপনি আসবেন তাহলে দেখবেন অবাক হয়ে যাবেন, মাত্র 6 বছর, মাত্র 8 বছর, কেউ 10 বছর, কেউ 4 বছর পর্যন্ত এই ধরনের সমস্যা হচ্ছে। অল্প অল্প বয়সে দেখবেন আপনার শ্বাসকষ্ট হচ্ছে, আর তাদেরকে কিন্তু ইনহেলার দেওয়া হচ্ছে। মানে আমার মানে বলতে বলতে হয়তো চোখে জল পড়ে যায় যে এরকম অল্প বয়সে তাদের ইনহেলার নিতে হচ্ছে। আর এই ইনহেলার মানে যে ডাক্তার দিয়েছে সেও বলছে না কতদিন নিতে হচ্ছে, কেন সে বলেই দিচ্ছে যে না এটা সারা জীবনই নিতে হয়। এই যে COPD সমস্যার জন্য আমার সারা জীবন ইনহেলার নেব, এর কি কোনো চিকিৎসা নেই? একদম ইজি চিকিৎসা আছে। আর কারণটা কি আছে? এই যে অল্প বয়সের মধ্যে শ্বাসকষ্ট, আপনি সত্যি জিনিস বলে এই কারণটা কি আছে? সত্যি আমরা কোনোদিন আগে শুনতাম না যে অল্প বয়সের মধ্যে এইসব জিনিস হতো, কিন্তু আজকে হচ্ছে। কারণটা হচ্ছে কি জানেন? অত্যধিক পলিউশন, অত্যধিক অ্যান্টিবায়োটিক খাওয়া, অত্যধিক গ্যাসে বড়ি হাওয়া। IgE যেটা ফুল ফর্ম হচ্ছে ইমিউনোগ্লোবিন। তো আমাদের শরীরের মধ্যে যদি ইমিউনোগ্লোবিন হাই থাকে, মানে আমাদের ইমিউনিটি পাওয়ারটা তাহলে লো আছে। তো আমার শরীরে যদি ইমিউনিটি পাওয়ার লো থাকবে, যে কোনো রোগ আমাদের বডিতে চল জলদি আসতে পারে। তারপরে পলিউশন, এইসব ধুলো বালি রয়েছে, তো আমাদের শরীরে আসবেই, আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হবেই, ফুসফুসে একটু সমস্যাগুলো হবেই। তো আমার যদি ইমিউনিটি পাওয়ারই হাই না হয়, তাহলে কিন্তু সব সমস্যা আছে। আর ক্যান্সার পর্যন্ত রোগের জন্য বলা হয়েছে যে আপনি ইমিউনিটি পাওয়ারটা বুস্ট করুন, ক্যান্সার রোগ এমনি আপনার চলে যাবে। তো আপনাকে ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করতে হবে, শুধু অ্যান্টিবায়োটিক খেতে হবে না। কেন? অ্যান্টিবায়োটিক মানে কি হচ্ছে আপনার ব্যাকটেরিয়ার জন্য অ্যান্টি, কিন্তু আপনারা জানেন না আমাদের বডির মধ্যে 2 রকম ব্যাকটেরিয়া আছে, গুড ব্যাকটেরিয়া আছে, ব্যাড ব্যাকটেরিয়াও আছে। আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি ব্যাড ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য। ওর কি শুধু ব্যাড ব্যাকটেরিয়া নষ্ট করবে, তার সাথে গুড ব্যাকটেরিয়াও নষ্ট করে দেবে। ও কি করে জানবে ও কোনটা গুড আছে কোনটা ব্যাড আছে? তার জন্য এখন বলছে না আমরা প্রোবায়োটিক দিচ্ছি, কিন্তু সেটাও আপনার গুড বায়োটিকের উপরে সমস্যা দেয়। আপনি নেটে সার্চ হলে দেখে নিতে পারেন। তো মেন হচ্ছে আমরা ইমিউনিটিটা ঠিকভাবে বুস্ট আপ করবো। কেন আমরা এটা অ্যান্টিবায়োটিক খাবো, কেন আমরা প্রোবায়োটিক খাবো? যদি আমাদের শরীরে ন্যাচারালি ইমিউনিটি পাওয়ার বেড়ে যায়, তাহলে আমার দরকারই নেই। আর ন্যাচারালি ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য আয়ুর্বেদের মধ্যে খুব অল্প জিনিস আছে, আর আপনার বাড়িতেই আছে। আজকে কার বাড়িতে তুলসী পাতা গাছ নেই, আর কার বাড়িতে কাঁচা হলুদ নেই? যার বাড়িতে কাঁচা হলুদ আর তুলসী পাতা আছে, তাদের ইমিউনিটির জন্য কিছু করতেই হবে না। রোজ 5টা করে তুলসী পাতা নাও, 1 ইঞ্চি মতন কাঁচা হলুদ নাও, সকালে উঠে খালি পেটে খেয়ে নাও। কন্টিনিউয়াসলি যদি একটা মানুষ 6 মাস খায়, তার কোনোদিন সর্দি কাশি জ্বর ফর এইসব নিয়ে ও বেশি দিন ভুগবে না। কেন? ওর ইমিউনিটি এতটাই স্ট্রং হয়ে যাবে। এই জিনিসটা আমরা কোভিড এর সময় অনেকজনকে বলেছি, অনেকজন ব্যবহার করেছে, কিন্তু আজকে আবার ভুলে গেছে। আবার 5-10 বছর পরে এরকম রোগ আসবে, আবার আপনি আয়ুর্বেদিককে আসবেন। যখন এত প্যান্ডেমিক সিচুয়েশন গেল, লাস্টে আপনাদের হাতে কে এলো? যে না গিলয় খাবো, তুলসী পাতা খাবো, কারি পাতা খাবো, এটা কাঁচা হলুদ খাবো। কিন্তু সমস্যা এলেই তারপরে কেন? তার আগে যদি খেতেন তাহলে হয়তো এই কোভিডটা আসতো না। তো আজকেও যদি আমরা একটা করি যে না আজ থেকে আমরা খাবোই খাবো, এটা কিছু অল্প পয়সা দামও নেই। যাদের বললাম তো বাড়িতে, সবার বাড়িতে ম্যাক্সিমাম যদি 100 লোকে বাড়ি হয়, 90 লোকে বাড়িতে তুলসী পাতা গাছ আছে। 5টা করে তুলসী পাতা নাও, ভালো করে ধুয়ে নাও, চিবিয়ে খাও, তার সাথে 1 ইঞ্চি কাঁচা হলুদ খাও। যে কোনো রোগ থাকলেই খাওয়া যায়। আপনার শ্বাসকষ্ট হোক, আপনার ক্যান্সার হোক, আপনার কিডনি যদি নষ্ট আছে, তাদের মধ্যেও খাওয়া যাবে, কোনো সমস্যা আর হবে না।
তো যেই তো কোনো সাইড এফেক্ট নেই, ন্যাচারাল জাতীয় জিনিস আছে, তাহলে আমরা কেন ব্যবহার করছি না? এটা আপনারা ব্যবহার করে দেখুন, মাত্র 6 মাসের মধ্যে আপনার ইমিউনিটি এমনি এমনি বুস্ট হয়ে যাবে। ডাক্তারবাবু, আপনি একটু আগেই বললেন যে প্রায় আজকালকার দিনে প্রায় সবাই গ্যাসের বড়ি খায়, এবং গ্যাসের বড়ি বেশি খেলে মনে হয় ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি শুনুন, আজকে দেখুন ম্যাক্সিমাম লোকে আপনি ফ্যাটি লিভার পাবেন। ফ্যাটি লিভার কেন হচ্ছে? এত কন্টিনিউয়াসলি আমরা গ্যাসটাকে চেপে দিচ্ছি বলে। মানে এই যে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সঙ্গে কি তখন আবার এই ফ্রোজেন শোল্ডার বা এইসবের মানে রিলেশন চলে আসছে, তাই তো? কাজে আপনার কাছে কেউ যদি ফ্রোজেন শোল্ডার সমস্যা নিয়ে যায়, সেক্ষেত্রে 100% এটা কিউরেবল একদম। কিন্তু বললাম যেটা, আমরা শুধু যা পেশেন্টকে শুনে নিলাম আর মেডিসিন দিয়ে চেপে দিলাম, এটা না, আমরা সবসময় রিপোর্ট বেসড ট্রিটমেন্ট করি। হ্যাঁ, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউর ডাক্তারবাবু বলছেন, আমিও বলেছি, এর আগেও বলেছি, আবারও বলবো যে রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, অর্থাৎ এখানে আপনি যে রোগ নিয়ে আসবেন তার রিপোর্ট করে নিয়ে আসবেন, এবং এখানে ডাক্তারবাবু যখন আপনার চিকিৎসা করবেন, সেই চিকিৎসার পরে ডাক্তারবাবু আপনাকে নিজে রিপোর্ট করাবেন, এবং আপনারা কিন্তু সেই ফারাকটা, অর্থাৎ যে রিপোর্ট নিয়ে আপনি এখানে এসেছিলেন এবং যে রিপোর্ট নিয়ে আপনি বেরিয়ে যাচ্ছেন, সেই ফারাকটা কিন্তু আপনারা নিজেরাই দেখতে পাবেন। আমরা এর আগের পর্বে দেখিয়েছি যারা এখান থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছেন তারা এখন কত ভালো রয়েছেন, এবং আরো বলে দিচ্ছি আপনাদের যে এখানে কিন্তু রুট ট্রিটমেন্ট করা হয়। রুট ট্রিটমেন্ট অর্থাৎ যে কোনো ধরনের রোগ নিয়ে আপনি যদি আসেন, সেটাকে সমূলে উৎপাটন করে দেওয়া হয়, অর্থাৎ কোন জায়গা থেকে রোগটা হচ্ছে। ডাক্তারবাবু একটু আগে বললেন যে এখানে ধামাচাপা দেওয়া হয় না, এখানে ধামাচাপা দিয়ে সাময়িক চিকিৎসা করা হয় না, এটাকে একদম নিরাময় করে দেওয়া হয়। সেই জন্য আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরে রুট ট্রিটমেন্ট করা হয়, যাতে আপনার সেই রোগটা আর ভবিষ্যতে ফিরে না আসে। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিউরে যদি আপনারা যোগাযোগ করতে চান, চেম্বারে আসতে চান, দেখুন চেম্বারের বুকিং নাম্বার, হেল্পলাইন নাম্বার স্ক্রলে যাচ্ছে 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুর চেম্বার রয়েছে। আপনারা আশা করি এর মধ্যে আপনাদের মুখস্থ হয়ে গেছে, কারণ এতবার আমি বলছি, তবুও বলে দিচ্ছি নতুন দর্শক শ্রোতা বন্ধুদের জন্য। কলকাতাতে রয়েছে সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া আউট স্টেশন চেম্বার রয়েছে হালিশহর, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, মালদা, হেরিয়া, মেছেদা, ঘাটাল, শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটিতে। এছাড়াও যদি যে কোনো কিছু সম্পর্কে আপনাদের জানতে হয়, ডাক্তারবাবুকে কখন পাওয়া যাচ্ছে, কোন চেম্বারে কবে পাওয়া যাচ্ছে, তার জন্য 9903595252 এবং 9903795252 তে ফোন করে জেনে নিন, বুকিং করে নিন। আর যেটা ডাক্তারবাবু বলছেন, রোগ নিয়ে বসে থাকবেন না, তাতে কিন্তু রোগটা আরো জটিল থেকে জটিলতর হতে পারে। ডাক্তারবাবু, আমরা শেষ ফোন নিয়ে নেব আজকের অনুষ্ঠানে। নমস্কার, স্বাগত। ফোনে কে রয়েছেন? আচ্ছা, আপনার বয়স কত? আচ্ছা, কি সমস্যা? আচ্ছা, ঘাড় যন্ত্রণা করে। আচ্ছা, আমাদের অনুষ্ঠানটা দেখছেন আপনি প্রথম থেকে? হ্যালো, দেখছেন? আচ্ছা, এই নিয়েই কিন্তু আজকে ডাক্তারবাবু আলাপ আলোচনা করছেন, আপনি শুনতে থাকুন। দেখুন, যেহেতু ঘাড়ের সমস্যা নিয়ে বলছেন, আমি বারবার বলছি, ঘাড় যন্ত্রণা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডালাইটিস, কিন্তু সার্ভাইকাল স্পন্ডালাইটিস হচ্ছে অনেক কারণে। তো আপনি যদি প্রপার ডায়াগনোসিস না করলে যদি চিকিৎসা করেন, লাভ আর কিছুই হবে না। আরাম তো একটা 5 টাকা বড়ি খেলেও হয়ে যাবে। তো যদি 5 টাকা বড়ি খেয়েও আরাম করতে হয়, তাহলে আলাদা কথা। বয়সটা রয়েছে, এতদিন ধরে ঘাড়ের সমস্যা রয়েছে, কেন যে আপনি এক্সরে করেননি সেটা আমি জানি না, কিন্তু আজকে যদি আপনার চোখ খুলেছে, আজকে আপনি এক্সরে করুন। আর মধ্যমগ্রামে যাই তো বাড়ি, আপনার বারাসাতে আমার চেম্বার আছে, বারাসাতে এসে যোগাযোগ করুন, আপনার এই সমস্যাটা পুরোপুরি কিন্তু সমাধান করুন। ডাক্তারবাবু, আমাদের হাতে আর একদমই সময় নেই, কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে।
যাওয়ার আগে আপনি শুধু একবার বলে দিয়ে যান যে আমরা যে অনেকে ব্যায়াম করি না, এক্সারসাইজ করি না, ফিজিক্যাল ওয়ার্ক করি না, সেক্ষেত্রে আমাদের এইটা কতটা করা উচিত, বিশেষ করে আজকালকার দিনের এত দূষণ যুক্ত পরিবেশে? দেখুন, আজকে আমরা একটা অনেকজনই আমাকে এই বলে যে না আমি না এখন আর সময় পাই না, সকালে তাড়াতাড়ি উঠতে হয়, তার জন্য আমার ব্যায়াম করার সময় হয় না। কিন্তু সময় বার করতে হবে। আর আমি কোনোদিন বলি না যে তুমি মর্নিং ওয়াক করো, আমি বারবার বলি আপনি ইভিনিং ওয়াক করুন, আপনি নাইট ওয়াক করুন, আপনি আফটারনুন ওয়াক করুন, যে কোনো সময়। কিন্তু মিনিমাম আমাদের শরীরের 24 ঘন্টার মধ্যে মিনিমাম 15 মিনিট শরীরটাকে সময় দিন আর একটু এক্সারসাইজ করুন। কোনো এক্সারসাইজ যদি জানা নেই, আপনি শুধু হাঁটুন ফ্রি মাইন্ডে। আপনি কাজের সঙ্গের জন্য হাঁটছেন, তাহলে ওটা হাঁটা যাবে না। আপনার একটা নির্দিষ্ট টাইম দরকার আছে, ওই টাইমের জন্য নিজের জন্য হাঁটুন। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আজকে হাতে আর একদম সময় নেই, বিদায় নিচ্ছি। আপনাদের অত্যন্ত প্রিয়